আপনারা যদি মিউট করে রাখেন তাহলে সবার জন্যই সুবিধা হবে। যারা যারা আনমিউট করে রেখেছেন তারা সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখেন, তা না হলে আমার আপনার একজনের জন্য বাকি অন্যদের সবার সমস্যা হবে। স্যার আপনার ওখান থেকে মিউট করে দেওয়া যায় না, হয়তো অনেকেই বোঝে না যে মিউট হ্যাঁ, বা গুগল মিটে আসলে অসুবিধা, গুগল মিটে আসলে সেন্ট্রালি মিউট করার সুযোগ নাই। স্যার আপনার মাধ্যমে সবাইকে একটু জানিয়ে দেন যে হাতের বাম সাইডে যে দুটো অপশন আছে, মিউট ভিডিও এখান থেকে এবং মিউট করার ব্যবস্থা এখান থেকে স্যার, তাহলে সবাই করতে পারবে স্যার। নিচে আপনারা স্ক্রিনে নিচে দেখতে পাবেন একটা ভিডিওর অপশন আছে, ভিডিওর উপরে চাপ দিলে সেটার উপরে একটা কোনাকুনি ভাবে দাগ পড়ে যায়, তখন বোঝা যায় যে ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছে। আবার ওখানে চাপ দিলে আবার ভিডিও অন হয়। তার পাশে একটা মাইক্রোফোনের মতো সিম্বল আছে, ওটাতে চাপ দিলে মিউট হয়ে যায়, অর্থাৎ ওর উপরে দেখবেন কোনাকুনি ভাবে দাগ পড়ে যায়। এবং ওটাতে যদি আবার ক্লিক করেন তাহলে আবার কথা বলার সময় আনমিউট করে কথা বলতে হয় ওটাতে চাপ দিয়ে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রাত্যহিক সমাবেশ। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে কিছুটা এটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট আপনাদের বেশিরভাগই অনুপস্থিত ছিলেন, যে কারণে আমরা ওখান থেকে শুরু করব, বাট আজকে নতুন কিছু শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রাত্যহিক সমাবেশ, সমাবেশের প্রয়োজনীয়তা, সমাবেশের গুরুত্ব, সমাবেশের কর্মসূচির গুরুত্ব, সমাবেশের কমান্ড, সমাবেশের কর্মসূচি এবং শরীর চর্চা বা পিটি, এটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আপনার স্ক্রিনে নিশ্চয়ই কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন, দুইটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি দেখে কিছু কি ধারণা পাওয়া যাচ্ছে যে এই ছবি কি রিলেটেড হতে পারে, এই ছবি কোন বিষয়ের হতে পারে, এটা কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? কে বলতে পারবেন? অ্যাসেম্বলি রিলেটেড, রাইট? স্যার ছবি তো এখনো দেখা যাচ্ছে না। যারা দেখতে পাচ্ছেন না, বাকিরা তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছে না তাদেরকে অবশ্যই ভিডিও অপশনে গিয়ে মিউট করেন, প্লাস মাইক্রোফোনের মতো নেটের জন্য মনে হয় দেখতে পাচ্ছি না স্যার। নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা দেখতে পাবেন না, হয়তো যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য মেজর সমস্যা হয় এই কারণে যে আপনারা যদি নেটওয়ার্ক উইক নেটওয়ার্ক থাকে, ফর এক্সাম্পল ওয়াইফাই স্লো থাকে, নেট, এইচএম হাবিবুল্লাহ একটু ভিডিওটা অফ করে রাখেন এবং মিউট করে রাখেন। ভিডিওটাও একটু কাইন্ডলি অফ করে রাখেন। সো যারা দেখতে পাচ্ছেন না তাদের ওখানে নেট স্লো আছে, এই কারণে দেখতে পাচ্ছেন না। যদি বেশি প্রবলেম হয় আবার জয়েন করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো অ্যাসেম্বলি রিলেটেড, স্কুল অ্যাসেম্বলি রিলেটেড, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো স্কুল অ্যাসেম্বলি রিলেটেড। এখন আসেন, স্কুল অ্যাসেম্বলি মিন্স হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, সেটাই হচ্ছে এই যে স্কুল অ্যাসেম্বলি। এখন এই স্কুল অ্যাসেম্বলি আমাদের সবারই করাতে হয়। আমরা যদি এটা না জানি তাহলে আমরা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কাজ করতে পারবো না। অ্যাসেম্বলি আসলে কাকে বলে বা অ্যাসেম্বলি বলতে আমরা কি বুঝি? নিশ্চয়ই আপনারা স্কুল কলেজে যখন ছিলেন অ্যাসেম্বলি করেছেন। অ্যাসেম্বলি কখন হতো? ক্লাস শুরুর আগে। ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে প্রাত্যহিক সমাবেশ বলে। প্রাত্যহিক সমাবেশ কাকে বলে? ক্লাস শুরু হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে প্রাত্যহিক সমাবেশ বলা হয়।
এটাকে ইংরেজিতে বলা হয় বিফোর দ্য স্টার্ট অফ দ্য ক্লাস দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস গেট অ্যাসেম্বলড ইন দ্য ওপেন স্পেস অফ দ্য স্কুল ডেইলি ইজ কল্ড ডেইলি অ্যাসেম্বলি। বিফোর দ্য স্টার্ট অফ দ্য ক্লাস, ক্লাস শুরু হওয়ার পূর্বে, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে গেট অ্যাসেম্বলড, একত্রিত হওয়া। কোথায় একত্রিত হওয়া? ইন দ্য ওপেন স্পেস অফ দ্য স্কুল, স্কুলের খোলা জায়গায়, হতে পারে এটা মাঠ অথবা সামনে কোনো স্পেস। কখন? ডেইলি, প্রতিদিন। ইজ কল্ড ডেইলি অ্যাসেম্বলি। এই প্রতিদিন শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে স্কুলের খোলা জায়গায় বা স্কুল আঙিনায় ক্লাস শুরু হওয়ার পূর্বে একত্রিত হওয়াকেই স্কুল অ্যাসেম্বলি বলা হয়। প্রাত্যহিক সমাবেশের এটা কি, যদি আমরা আরো সংক্ষেপে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের ক্লাস বা কর্মসূচি শুরু হওয়ার পূর্বে শিক্ষক শিক্ষার্থী সকলের অংশগ্রহণমূলক একটা নিয়মিত অনুষ্ঠানই হচ্ছে এই প্রাত্যহিক সমাবেশ। আশা করি বুঝতে পেরেছেন। সো প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শ্রেণী অনুযায়ী দাঁড়াবে। শ্রেণী অনুযায়ী, শ্রেণীতে মেয়েরা সংখ্যায় বেশি থাকলে আলাদা ফাইলে দাঁড়াবে, অর্থাৎ আলাদা লাইন করে মেয়েরা দাঁড়াবে। শ্রেণীতে যদি ভাগ থাকে তাহলে সেকশন ওয়াইজ দাঁড়াতে পারে। ফর এক্সাম্পল ক্লাস 6-এ 4টা সেকশন আছে, এ বি সি ডি। সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে তারা চাইলে আলাদা আলাদা লাইন করে দাঁড়াতে পারে, আর সংখ্যায় কম হলে পুরো একটা ক্লাস একটা লাইনেও দাঁড়াতে পারে। সবাই সামনে হাত রেখে জায়গা নিয়ে দাঁড়াবে, যাতে করে শপথের সময় কারোর সাথে কারোর টাচ না হয়। শপথের সময় কারোর সাথে কারোর জন্য টাচ না লাগে, কারোর সাথে কারোর জন্য ধাক্কা না লাগে। এক্সারসাইজ করার সময় যেন কারোর সাথে কারোর ধাক্কা না লাগে। তো যেসব শিক্ষার্থীরা শর্ট বা খাটো তারা কি করবে? সামনে দাঁড়াবে। আর পেছনে দাঁড়াবে কারা? যারা তুলনামূলক যাদের হাইট বেশি তারা পেছনে দাঁড়াবে। এখন যারা হাইটে বেশি তারা পেছনে দাঁড়াবে। কারণ কি? যারা সামনে যদি লম্বা স্টুডেন্ট দাঁড়ায় তাহলে পেছনে যদি খাটো থাকে তারা দেখতে পাবে না পেছন থেকে। এবং সবাই জায়গা নিয়ে দাঁড়াবে যাতে করে শপথের সময় কারোর সাথে কারোর স্পর্শ না লাগে। ফিজিক্যাল এডুকেশন টিচার এই সমাবেশটি পরিচালনা করবেন। যদি ফিজিক্যাল এডুকেশন টিচার চান তাহলে অন্য স্টুডেন্টদেরকে দিয়েও এই সমাবেশ পরিচালনা করাতে পারেন। কারণ কি? প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে স্টুডেন্টদের লিডারশিপ কোয়ালিটিস বাড়ে, তাদের মধ্যে ডিসিপ্লিন বাড়ে এবং আরো কি কি গুণ তাদের ডেভেলপ করে সেটা আমরা একটু পরে দেখব। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পতাকা দণ্ডের যে জাতীয় পতাকা আছে, এই পতাকার ডানে দাঁড়াবে প্রধান শিক্ষক এবং বাম পাশে দাঁড়াবে শারীরিক শিক্ষার শিক্ষক। পতাকা দণ্ডের ডান পাশ বলতে কোন দিক থেকে বোঝায়? স্টুডেন্টরা যেভাবে দাঁড়িয়ে আছে, স্টুডেন্টদের ভিউ থেকে যদি দেখেন, সামনে পতাকা থাকে, পতাকার ডান দিকে থাকবে প্রধান শিক্ষক এবং বাম দিকে থাকবে শারীরিক শিক্ষার শিক্ষক। এখন আসেন প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা আসলে কি, কেন এটা দরকার, কেন এই প্রাত্যহিক সমাবেশ জরুরি। ডান সাইডে পয়েন্টগুলো খেয়াল করে দেখেন। শৃঙ্খলা ও নিয়ম শেখানোর জন্য প্রয়োজন, সময় নিষ্ঠতা শেখানো হয় এই প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে, দলগত অনুভূতি, দেশপ্রেম ও জাতীয়তাবোধ, নৈতিকতা ও আদর্শ জীবনের শিক্ষা পাওয়া যায়। এটাকে যদি একটু বিস্তারিত আমরা আলোচনা করি, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও নিয়ম শিখতে পারে। সবাই লাইনে দাঁড়ায়, জাতীয় সঙ্গীত গায়
এটার মাধ্যমে তাদের মধ্যে কি হয়, শৃঙ্খলাবোধ গড়ে তোলে। নির্ধারিত সময়ে সমাবেশ শুরু এবং শেষ হয়। শিক্ষার্থীরা এটার মাধ্যমে কি ভ্যালু অফ টাইম বা সময়ের মূল্য বুঝতে শেখে। সকালে সমাবেশে সবাই একত্রে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে একতা ও দলগত অনুভূতি বৃদ্ধি পায়। প্রাত্যহিক সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দেশপ্রেম ও জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনের শিক্ষা পায়। সমাবেশে কিন্তু টিচাররা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, মোটিভেশনাল স্পিচ বলতে পারেন, বা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে টিচাররা স্পিচ দিয়ে থাকেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সো সেই ক্ষেত্রে তারা এই নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনের শিক্ষা পায় এই সমাবেশ থেকে। আরো প্রয়োজনীয়তা রয়েছে, যেমন সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা, উৎসাহ ও অনুপ্রেরণা, প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা পাওয়া যায়, মানসিক প্রস্তুতি ও সক্রিয়তা। খেয়াল করে দেখেন সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা কিভাবে হয়। প্রাত্যহিক সমাবেশেও অনেক সময় সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস এর প্রচলন রয়েছে, সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। অনেক জায়গাতে অ্যাসেম্বলি মানেই যে শুধুমাত্র ন্যাশনাল অ্যানথেম, তারপরে কোরআন তেলাওয়াত, শপথ এগুলো বোঝায় তা না। ওখানেও কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন হয়, সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও করা হয় অনেক সময়। ব্লাড ডোনেশন রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম থাকলে সেটার সম্পর্কে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হয়। সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কোনো কাজ থাকলে সেটা নিয়েও সমাবেশে কথা বলা হয়। তো সমাবেশে বিভিন্ন ধরনের প্রেরণাদায়ক কথা বলা হয় যা শিক্ষার্থীদের উৎসাহিত করে। শিক্ষকদের বক্তব্য, পুরস্কার প্রদান ইত্যাদি শিক্ষার্থীদের নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে। প্রয়োজনীয় তথ্য দিক নির্দেশনা পাওয়া যায় বিভিন্ন সময় ছুটি বা দেশের বিভিন্ন পরিস্থিতি বা এডুকেশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এই প্রাত্যহিক সমাবেশ থেকেও পাওয়া যায়। কারণ কি, আলাদা আলাদা ক্লাসে অ্যানাউন্স করাচ্ছে, সকলে একত্রিত অ্যাসেম্বলিতে থাকে, সবাইকে একসাথে ঘোষণা দেওয়া যায় সবার সম্মুখে। মানসিক প্রস্তুতি ও সক্রিয়তা, প্রাত্যহিক সমাবেশের শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগে মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে এবং দিনব্যাপী তৎপরতা বাড়ায়। কেমন? প্রতিদিন যে অ্যাসেম্বলি হয় সবাই রেগুলার একটা রুটিন হয়ে যায় যে স্কুলে যাবে, অ্যাসেম্বলি করবে, তারপরে ক্লাসের জন্য প্রিপারেশন নেবে, ক্লাসে চলে যাবে। অ্যাসেম্বলিটা ফিজিক্যাল এন্ড মেন্টাল প্রিপারেশন হিসাবে কাজ করে একটা স্কুল অ্যাক্টিভিটিজের। সবাই কি বুঝতে পারছেন? প্রাত্যহিক সমাবেশ কি এবং এটার প্রয়োজনীয়তা কি সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন জি স্যার। প্রাত্যহিক সমাবেশের গুরুত্বটা কি। আচ্ছা, তার আগে একটা আপনাদের কথা বলে নিই। আপনারা অনেকেই এই যে এখন যেমন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন, অনেকে দেখবেন যে কিছুক্ষণ পরে নাই হয়ে যাবেন, বা অনেকে দেখবেন ক্লাসই করবে না। পরীক্ষার সময় এসে তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। আপনারা যদি রেগুলার ক্লাস করেন তাহলে আপনাদের 80% প্রিপারেশন হয়ে যাবে। আই রিপিট, 80% প্রিপারেশন হয়ে যাবে। পরীক্ষা খুব কঠিন হয় না, কিন্তু যারা একবারেই ক্লাস না করে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ধরে নেন আপনি পরীক্ষায় পাশ করে গেলেন, আলটিমেটলি আপনি যদি ভালো কিছু না জানেন তাহলে কি আপনি ভালো শিক্ষক হতে পারবেন? সবার নিশ্চয়ই টার্গেট রয়েছে ফিজিক্যাল এডুকেশনে ভালো কিছু করার, ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার। সো নিশ্চয়ই সবাই তেমন টিচার হতে চান যে ফিজিক্যাল এডুকেশন টিচার একজন আইডল হিসাবে কাজ করেন, একজন ফিজিক্যাল এডুকেশন টিচার একজন পাবলিক ফিগার হিসাবে কাজ করেন।
আইডিয়াল টিচার হতে চান নিশ্চয়ই সবাই। সো যখনই আমরা না জানবো কোনো কিছু, যখনই আমরা ভালো রিসোর্সফুল না হব, তখন কি আমাদের ভ্যালুটা ওরকম থাকবে? নিশ্চয়ই না। আপনি কোনো রকম পরীক্ষায় পাস করে কোনো একটা চাকরিতে ঢুকে গেলেন, আপনার কি মনে হয় যে রেপুটেশন অনেক ভালো রেপুটেশনের সাথে কাজ করতে পারবেন? না। কে পারবে? যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে জানার পরিধি রয়েছে, যে অনেক ভালো জ্ঞান রাখেন বা জানেন। ঠিক আছে? এজন্যই বলছি আপনারা যদি রেগুলার ক্লাস করেন, ডেফিনিটলি আমি আপনাদের এনশিওর করছি যে আপনাদের 80% প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি যে সাজেশন গুলো দিব বা আপনাদের যে ইন কোর্স এক্সাম হবে, ওখান থেকেই দেখবেন যে কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনই ওখান থেকেই আসবে, বোর্ডের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখা গিয়েছে যে কোনো সাবজেক্টে 100% আসছে আমার সাজেশন থেকে। কোনো সাবজেক্ট থেকে 95%, 96% এরকম আসছে। আবার কোনো সাবজেক্ট থেকে 90 বা 85, 80 এরকম আসছে। সো বোর্ডের কোশ্চেন তো আর প্রেডিক্ট করা মুশকিল হয়, তারপরেও চেষ্টা করি যাতে করে আপনাদের সুবিধা হয়। সো যদি আপনারা রেগুলার ক্লাস করেন, আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আর ক্লাস করার পাশাপাশি নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকবেন। ফিজিক্যাল এডুকেশন টিচারের যে কাজ, এগুলো যদি আগে থেকেই শিখে থাকেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। নরমালি প্র্যাকটিক্যাল ক্লাস অনেক বেশি থাকা উচিত। বাট যদিও আমাদের কিছু লিমিটেশনের কারণে সবসময় প্র্যাকটিক্যাল ক্লাস, সবাই দেশের বিভিন্ন জায়গাতে থাকেন, সবাই আসেন না, একটু কঠিন হয়ে যায়। তারপরেও আপনারা আসলে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রাত্যহিক প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার আমাদের ইন কোর্স পরীক্ষা কবে হবে এবং কতর মধ্যে হবে এটা? এটা আপনাদের ইন কোর্স পরীক্ষাটা মেইন পরীক্ষার আলোকেই হবে। এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা এখনো কত দেরি মার্ক, আছে। এটা কি যোগ হবে টোটাল ইয়ার সাথে, মার্কের সাথে? জি, মার্কের সাথে এটা যোগ হবে। প্রতিষ্ঠান থেকে এই মার্কটা পাঠিয়ে দেয়। ও, এটা আমাদের অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিতে হবে 20 মার্কের নাকি? জি, পরীক্ষা দিতে হবে অবশ্যই। স্যার সেই সাথে দয়া করে আপনি আপনার পিডিএফ গুলো দিলে আমাদের জন্য আরেকটু উপকার হবে স্যার। জি, একটু প্রতিটা ক্লাস শেষে আপনারা পিডিএফ পাবেন। জি জি পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। ওকে স্যার। জি, প্রতিটা ক্লাস ওকে শেষে স্যার, আপনারা পিডিএফ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যার আমরা আসছি। পিডিএফ ক্লাস শেষে দিয়ে দিবেন? জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব। এই প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই দুটো একই রকম। আপনাদের পরীক্ষায় যদি এরকম আসে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব লিখুন বা প্রয়োজনীয়তা লিখুন। সো এই একই পয়েন্ট দিলেই কাজ হয়ে যাবে। পয়েন্টগুলো একটু দেখেন। শৃঙ্খলার শিক্ষা দেয়, শরীর ও মন প্রস্তুত হয়, দেশপ্রেম জাগায়, সাম্প্রতিক বিষয় জানার সুযোগ, সামাজিক আচরণ শেখায়, নিজেকে প্রকাশের সুযোগ দেয়। আমরা যদি এটাকে একটু ব্রিফলি ডিসকাস করি, সমাবেশের এর আগেও আমরা বলেছি যে সমাবেশে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়, নিয়ম মেনে চলে, সবাই শৃঙ্খলার সাথে সব ধরনের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ নেয়। এটার পাশাপাশি জাতীয় সঙ্গীত, প্রার্থনা, শপথ সবকিছুতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মনোযোগ পড়ার জন্য প্রস্তুত হয়। দেশপ্রেম জাগায়, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, এই সব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দেশপ্রেম বৃদ্ধি পায় বা দায়িত্ববোধ বেড়ে যায়, তৈরি হয় আর কি। সো নিজেদের প্রকাশের সুযোগ দেয়। সমাবেশে বিভিন্ন সময় স্টুডেন্টদের স্পিচ থাকে, কেউ জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করছে, কেউ শপথে অংশগ্রহণ করছে, কেউ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ থেকে অংশগ্রহণ করছে। সো নিজেকে প্রকাশ করার একটা সুযোগ থাকে ওখানে, নিজেকে আত্মবিশ্বাসী করা পসিবল হয় এই প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে। সামাজিক আচরণ শেখায়, সমাবেশে সবাই মিলে একসঙ্গে কাজ করে, এতে একটা টিম ওয়ার্ক হয়, দলগত কাজ, দলগত কাজ শেখা যায় এখান থেকে। তো
প্রাত্যহিক সমাবেশ আমাদের শুধু যে রুলস এন্ড রেগুলেশন মানতে শেখায় তা না, একজন ভালো মানুষ হিসাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট যদি আমরা চাই একজন শিক্ষার্থীর, সেই ক্ষেত্রে প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব কিন্তু অপরিসীম। এখন আসেন প্রাত্যহিক সমাবেশের যে কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির গুরুত্বটা কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের কর্মসূচির গুরুত্ব? শৃঙ্খলা ও নিয়মবোধ গড়ে তোলে, দেশপ্রেম একই জিনিস। প্রাত্যহিক সমাবেশের যে গুরুত্ব আর কর্মসূচির গুরুত্ব একই, শুধু পয়েন্টগুলো বলছি। দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে, দলগত কাজের চর্চা হয়, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বিকাশ করে, মানসিক প্রস্তুতি নেয়। এখানেও ওই সেম পয়েন্ট, যে কারণেই আমরা এটা স্কিপ করছি। এখন আসেন প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রমে। আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো, যারা যারা স্কুল কলেজে প্রাত্যহিক সমাবেশ করেছিলেন তাদের মনে আছে কি কি করানো হতো আর কখন কি করানো হতো? একটু মনে আছে? কেউ যদি শেয়ার করতেন। জি স্যার, মনে আছে স্যার। জি বলেন সারোয়ার সাহেব। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, আমি আমি বলতে চাচ্ছি। শুভ হবে। তো সর্বপ্রথম হচ্ছে দাঁড়িয়ে কাটা লাইন সোজা করা হতো, আরামে দাঁড়ানো হতো, এবং তারপরে হচ্ছে স্যার প্রার্থনা করা হতো কোরআন থেকে ওকে তেলাওয়াত। ওকে তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত, তারপর হচ্ছে শেষ হচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। তারপর হচ্ছে আমাদের কিছু শারীরিক চর্চা করানো হতো, ব্যায়াম করানো হতো, সব শেষ করা হতো, এর মাধ্যমে শেষ করা হতো। ওকে, থ্যাংক ইউ এমডি শুভ, ধন্যবাদ আপনাকে। ওকে, আমি এখন যে সিকোয়েন্সটা আপনাদের দেখাবো, এই সিকোয়েন্সটা সবচেয়ে লেটেস্ট এবং আপডেট। প্রথমত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন। অভিবাদন বলতে বোঝাচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। এরপরে হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ বা প্রার্থনা, যেটাকে বলি আমরা। মনে রাখবেন পয়েন্টগুলো। দেন জাতীয় সঙ্গীত। তাহলে প্রথমে কি? জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন, নেক্সট পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ বা প্রার্থনা, আর নাম্বার 3 জাতীয় সঙ্গীত। এটা হচ্ছে সিকুয়েন্টাল অ্যাক্টিভিটিজ অফ ডেইলি অ্যাসেম্বলি। অর্থাৎ একজন লিখেছেন, স্যার কি কি বই কিনতে হবে লেখকের নাম সহ গ্রুপে দিলে ভালো হতো। আপনারা যদি এই শীট পড়েন তাহলে আর কোনো বই কেনা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। স্যার আপনার তৈরিকৃত যে শীটগুলো আছে সেই শীটগুলো আমাদের প্রদান করলেই আমরা উপকৃত হব ইনশাল্লাহ। এখানে আপনারা পিডিএফ পাবেন, আপনাদের সিলেবাস অনুযায়ী যে পিডিএফ তৈরি করা আছে সেগুলো আপনারা পাবেন। স্যার ক্লাস শেষে কি পিডিএফ পাবো? স্যার ক্লাসের মধ্যে এমন কথা না বলে এসব বিষয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করব, বা লাস্টের 2 মিনিটে। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার সময় মাঝে মাঝে এমন কথা বললে ডিস্টার্ব ফিল হয়। ধন্যবাদ। তো প্রাত্যহিক সমাবেশের যে সিকুয়েন্টাল অ্যাক্টিভিটিস বা ধারাবাহিক যে কার্যক্রম, প্রথমত জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন বা অভিবাদন, এবং দ্বিতীয়ত হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ বা প্রার্থনা, তৃতীয়ত জাতীয় সঙ্গীত। এখন আসেন নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট স্থানে সমবেত হবে। যে যেখানে মূলত অ্যাসেম্বলি হবে সেখানে সবাই
নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে পড়বে এবং প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন। এই সময় সবাই সাবধান অবস্থায় থাকবে, সাবধান বা অ্যাটেনশন পজিশন। সাবধান যেটাকে বলা হয় সোজা বা সাবধান, সাবধান অবস্থায় থাকবে। সাবধান অবস্থা কি জিনিস আমরা প্র্যাকটিক্যাল ক্লাস হলে এটার প্র্যাকটিক্যাল ক্লাস আমরা যখন পাবো ইনশাল্লাহ আমরা দেখব। এরপরে শিক্ষার্থীরা সবাই সোজা হয়ে দাঁড়াবে বা সাবধান অবস্থায় দাঁড়াবে, কেউ নড়াচড়া করবে না। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকা উত্তোলন করার পরে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করো বলার সাথে সাথে সবাই নির্দিষ্ট ভঙ্গিতে হাত তুলে সম্মান প্রদর্শন করবে, অর্থাৎ স্যালুট দিবে, ন্যাশনাল ফ্ল্যাগকে স্যালুট দিবে। ডান হাত উঁচু করে সবাই স্যালুট দিবে। এটা এই ক্ষেত্রে আপ ডাউন বলা যেতে পারে, অর্থাৎ আপ বলার সাথে সাথে হাত উপরে উঠবে, ডাউন বলার সাথে সাথে হাত নিচে নামবে। চাইলে 1 2 বলা যেতে পারে, চাইলে 1 2 ও বলা যেতে পারে। এরপরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ যখন হবে তখন শিক্ষার্থীরা সবাই আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াবে। সাবধান এবং আরামে দুই ধরনের পজিশন রয়েছে, সো আরামে দাঁড়াবে। এই আরামে দাঁড়ানোর সময় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ হবে। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় শুধুমাত্র কোরআন তেলাওয়াত হয়, কারণ আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি, মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমান শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় আর সময় বাঁচানোর জন্য শুধুমাত্র এই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এই সময় অনলি রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত হয়। চাইলে যে যে ধর্ম থেকে শিক্ষার্থীরা রয়েছে সেই ধর্ম থেকেও পাঠ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আসে জাতীয় সঙ্গীত। শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাবে এবং এই জাতীয় সঙ্গীতের সময় সবাই সাবধানে থাকবে। তাহলে আমরা প্রথম যে 3টা সিকোয়েন্স দেখলাম, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন, এ সময় সবাই সাবধানে থাকবে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এ সময় সবাই আরামে দাঁড়াবে। জাতীয় সঙ্গীতের সময় সবাই কি করবে, আবার সাবধানে দাঁড়াবে। এরপরে শপথ বাক্য। শপথ বাক্য পাঠের সময় সবাই সাবধান অবস্থায় দাঁড়াবে। প্রতিষ্ঠান প্রদানের বক্তব্য, এই সময় সবাই আরামে দাঁড়াবে, ইজি পজিশনে দাঁড়াবে। এন্ড লাস্টলি শরীর চর্চা, পিটি বা রিদমিক এক্সারসাইজ, 5 মিনিট বা 10 মিনিটের জন্য এক্সারসাইজ বা পিটির ব্যবস্থা, অল্প সময়ের জন্য। লং টাইম হলে দেখা যাবে শিক্ষার্থীরা টায়ার্ড হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। আর পিটির জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। শীতকালে পিটি করলে আরাম লাগে, মজা লাগে। বাট গরমকালে করলে দেখা যাবে আরো ঘেমে গিয়েছে, ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। সেই সব কিছু খেয়াল করেই মূলত এই পিটির ব্যবস্থা করতে হবে। শপথ বাক্য পাঠ, এ সময় সবাই কি করবে, অ্যাটেনশন পজিশনে দাঁড়াবে, ডান হাত কাঁধ বরাবর সামনে উঁচু করবে এবং আঙ্গুলগুলো খোলা অবস্থায় থাকবে। অনেককে দেখবেন যে মুষ্টিবদ্ধ রাখে, বাট অ্যাকচুয়াল রুলস হচ্ছে খোলা অবস্থায় থাকবে। একজন শিক্ষার্থী শপথ পাঠ করবে এবং অন্য সবাই তার সাথে তা পাঠ করবে। শপথ গ্রহণ শেষে জি রফিক সাহেব বলেন। যার অনেক প্রতিষ্ঠানে খেলাধুলা হলে আপনার জাতীয় সঙ্গীত প্লাস জাতীয় পতাকা উত্তোলন করা হয় একসাথে, এটা কি ঠিক? সেটা ডিফারেন্ট জিনিস, সেটা অ্যাসেম্বলি না। আমরা বলছি ডেইলি অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ। আপনি যেটা বলছেন সেটা ডিফারেন্ট একটা প্রোগ্রাম। সেটা হতে পারে কোনো স্পোর্টস প্রোগ্রামের উদ্বোধন হচ্ছে, এছাড়া কোনো দিবসের কোনো প্রোগ্রাম হচ্ছে, স্পেশাল কোনো প্রোগ্রাম, সেই ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওটা আসলে প্রাত্যহিক সমাবেশ না, বুঝতে পেরেছেন? বিশেষ কোনো অনুষ্ঠান হলে, অনুষ্ঠান মাঝে এরকম হয়। বিশেষ কোনো অনুষ্ঠান হলে সেটা করা যেতে পারে। জি জি জি, ধন্যবাদ স্যার। ওকে, মিউট করে রাখেন, থ্যাংক ইউ। সো একজন শিক্ষার্থী পাঠ করবে এবং তার সাথে সকলেই পাঠ করবে, ঠিক আছে?
সো আপডেট শপথটা এখানে দেওয়া আছে। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ, অথবা বলা যেতে পারে হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলিতে পারি। আমিন। এরপরে শপথ শেষে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য, যদি প্রয়োজন হয় প্রতিষ্ঠান প্রধান যদি মনে করেন যে বক্তব্য দিবেন, দিতে পারে। সেই সময় সবাই শিক্ষার্থীরা আরামে দাঁড়াবে এবং শরীরচর্চা ও পিটি বা রিদমিক ব্যায়াম এক্সারসাইজ প্রয়োজন মতো শিক্ষার্থীদের জন্য যেগুলো উপযুক্ত এরকম কিছু এক্সারসাইজ প্রয়োজন হলে করানো যেতে পারে। এটাই অ্যাকচুয়ালি প্রাত্যহিক সমাবেশের সিকোয়েন্টাল অ্যাক্টিভিটিস বা স্যার আরামে দাঁড়াও আর সাবধান হও, এটা কি আপনার সাবধান বলতে কি সোজা হও, ওইটাকেই সাবধান বলতেছেন স্যার? জি, সোজা হওয়া আর সাবধান হওয়া একই। ঠিক আছে, থ্যাংক ইউ। পায়ের পজিশন থাকবে ভি এর মতো, হিল পায়ের হিল থাকবে ভি এর মতো, হাত দুই হাত মুষ্টিবদ্ধ থাকবে সাইডে এবং সামনের দিকে চোখ বরাবর, চোখের হাইট বরাবর সামনের দিকে দেখতে হবে। এটা হচ্ছে সাবধান। এবং আরামে দাঁড়ানোর কমান্ডটা হচ্ছে আরামে দাঁড়ানোর সময় দুই পায়ের মধ্যে গ্যাপ থাকবে এবং দুই হাত পেছনে থাকবে, বাম হাতের উপরে ডান হাত। সো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব ইনশাল্লাহ তখন এগুলো করব। এখন একটু কমান্ড গুলা জাস্ট দেখি আপনাদের বলার জন্যই মূলত কমান্ড গুলো এখানে দিয়েছি। সাবধানের কমান্ড হচ্ছে কমান্ডার বলবে, যিনি কমান্ড দিবেন, সমাবেশ সাবধান হবে, সাবধান, এটা হচ্ছে সাবধান হওয়ার কমান্ড। আরামে দাঁড়ানোর কমান্ড হচ্ছে সমাবেশ আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের সময় কমান্ডার কি বলবে? সমাবেশ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, এক বলার সাথে সাথে হাত উঁচু করবে, স্যালুট দিবে এবং দুই বলার সাথে সাথে হাত নিচে নামাবে। প্রার্থনার জন্য প্রস্তুত বা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এটার সময় সবাই কমান্ডার যেটা বলবে সমাবেশ প্রার্থনার জন্য প্রস্তুত, তখন সবাই রেডি থাকবে এবং আরামে দাঁড়াবে। প্রাত্যহিক সমাবেশের আরো কিছু কমান্ড আছে। জাতীয় সঙ্গীতের সময় সাবধানের কমান্ড, সমাবেশ জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত, শপথের জন্য প্রস্তুত, একইভাবে সমাবেশ শপথের জন্য প্রস্তুত। গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে সাবধান এবং আরাম উভয় অবস্থানে বাম পা ব্যবহার হবে, অর্থাৎ সাবধানের সময়ও বাম পা ব্যবহার হবে, আরামে দাঁড়ানোর সময়ও বাম পা ব্যবহার হবে। এবং কমান্ডার যে কমান্ড দিবে সে খুব জোরে, ক্লিয়ারলি, স্পষ্টভাবে কমান্ড দিবে এবং প্রতিটি কমান্ডের আগে সামান্য বিরতি, পজ দিবে, যাতে করে ক্লিয়ার ইনস্ট্রাকশনটা বোঝা যায়। প্রাত্যহিক সমাবেশের জন্য উপযুক্ত কিছু এক্সারসাইজ আমি এখানে দিয়েছি, এটা আমার ডিজাইন করা এক্সারসাইজ, আপনারা জাস্ট একটু দেখেন। এই পজিশন আমরা এইগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সাইড টুইস্ট বা বডি রোটেশন যেটাকে বলা হয়। রেডি পজিশন হচ্ছে এটা, প্রস্তুত। এরপরে ওয়ান হলে রাইট সাইডে ঘুরবে, 2 হলে সামনে আবার আগের পজিশন, 3 লেফট সাইড, 4 আবার আগের পজিশন, 5 রাইট সাইড, 6 আগের পজিশন, 7 বিপরীত, 8 আগের পজিশন। এই নিয়মটাও এখানে লিখে দিয়েছি। এখন ছবি দেখেই কিন্তু এখানে এক্সারসাইজ গুলো বোঝা যাচ্ছে। এখন আমরা এই এক্সারসাইজ গুলো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে শিখব। এখন এই সহজ যে এক্সারসাইজ এগুলো ক্লাস ওয়াইজ আপনি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কোনটা উপযুক্ত এরকম নিজেদেরকে মডিফাই করতে হবে। প্রতিটা পিটি চাইলে 8 কাউন্টে, 16 কাউন্টে, 12 কাউন্টে ইচ্ছা মতো করা যেতে পারে, কোনো সমস্যা নেই।
আরেকটা এক্সারসাইজ দেখেন সাইড বেন্ড, এগুলো নরমালি আপনারা জানেন বাট হয়তো অনেকে নাম জানেন না। প্রস্তুতের পরে 1 বলার সাথে সাথে রাইট সাইডে বেন্ড হবে, আবার আগের পজিশন, দেন লেফট, আবার আগের পজিশন, দেন রাইট, এভাবে রাইট আর লেফট। ঠিক আছে, এগুলো আমি এক্সট্রা দেখাচ্ছি যে আমার এটা আলাদা স্পেশাল শিট, এটা আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনারা জাস্ট একটু ধারণা পান। স্কোয়াড, স্কোয়াড কি জিনিস দেখেন, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটুর উপরে চেয়ারের মতো করে বসা, হাত দুটো সামনের দিকে থাকবে, আবার উপরে উঠবে, আবার ডাউন, আবার আপ, ডাউন, আপ, ডাউন, আপ, এভাবে। এটা হচ্ছে স্কোয়াড। এরপর রয়েছে উইন্ডমিল, দেখেন প্রথমে জাম্প করে 2 পা এবং 2 হাত প্রসারিত করবে, তারপরে এক বলার সাথে সাথে অল্টারনেটিভ লেগস যেটাকে বলা হয় অ্যান্ড হ্যান্ড, আবার আগের পজিশন, আবার বিপরীত, এভাবে রাইট অ্যান্ড লেফটে চলবে। 8 কাউন্টে হতে পারে, 16 কাউন্টে হতে পারে, কোনো অসুবিধা নেই। হাই নি জ্যাক, এরকম কয়েকটা এক্সারসাইজ আমি এখানে দিয়েছি, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো ইমপ্লিমেন্ট করব। জাম্পিং জ্যাকস, জাম্প করে হাত উপরে এবং পা প্রসারিত হবে, সেকেন্ডলি আবার আগের পজিশনে চলে আসবে, আবার একইভাবে এরকম চলতে থাকবে। এই এক্সারসাইজ গুলো করা স্কুলের ছোট বাচ্চাদের জন্য, যাতে করে বা এটা চাইলে স্কুলে এসএসসি এইচএসসি লেভেলেও করানো যেতে পারে। কারণ কি, সবাই স্কুল ড্রেস পরে থাকে। একটু মিউট করে রাখেন, সাউন্ড আসছে রফিক সাহেব। একটু মিউট করে রাখেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। থ্যাংক ইউ। সো এই স্কুলে এমন এমন এক্সারসাইজ করাতে হবে যাতে করে ওদের ড্রেস নষ্ট না হয়ে যায়, আবার ওদের জন্য যেন কঠিন না হয়ে যায়, সহজে যেন করতে পারে, এই যেন ওরা আবার ঘেমে ক্লান্ত না হয়ে যায়, এরকম জাস্ট ওদেরকে ওয়ার্ম করার জন্য, একটু প্রস্তুত করার জন্য এগুলো করতে হবে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কিত, আজকে আমরা স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিলের ক্লাসটা করেছি। আপনাদের যদি কোনো বলার থাকে বা কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন আছে? কেউ যদি বুঝতে না পেরে থাকেন, কারোর অবস্থা কি এরকম? আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝতে পারছি স্যার, ইনশাল্লাহ প্রশ্ন আমার নেই স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে এগুলো তো স্যার নোট করতে পারেন নাই স্যার, এগুলো কি পিডিএফ দিবেন আমাদেরকে আবার? আচ্ছা, আপনাদের আলাদা একটা পিডিএফ প্রোভাইড করা হবে। নরমালি পাওয়ার পয়েন্টে ক্লাস নিলেও সব ক্লাস তো পাওয়ার পয়েন্টে নেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা আমার আলাদা একটা ব্যাচেরই, আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি। সো এখানে আপনারা চাইলে এখান থেকে নোট না করলেও অসুবিধা নাই, আপনাদেরকে আলাদা পিডিএফ দেওয়া হবে, এখনই পাবেন আপনারা গ্রুপে ইনশাআল্লাহ। জি স্যার, এটা স্যার এই পিডিএফ এর কি হার্ড কপি আমরা সংগ্রহ করতে পারবো? হার্ড কপি আপনারা যে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেখান থেকে নিতে পারবেন। স্যার আমাদের হার্ড কপিটা হলে আমাদের লেখার ক্ষেত্রে একটু সুবিধা হয়, মানে হার্ড কপিটা আমাদের দরকার স্যার। জি আপনারা পাবেন ওখান থেকে, আপনারা চাইলেই নিতে পারবেন। ধন্যবাদ স্যার। জি, আর কেউ কিছু বলতে চান? স্যার আমি বলতে চাই যে এর আগে এখানে পিডিএফ আপলোড করা আছে অনেকগুলো, এইভাবে পিডিএফ আপলোড দিলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে কোন বিষয়গুলো ক্লাস নেওয়া হচ্ছে, কিভাবে পড়বো, সবগুলো মানে এর আগে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই মানে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এখানে দেওয়া আছে অনেকগুলো আপলোড করা। আপনি কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি বলেন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন? স্যার আমি নাটোরের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, যে সেটা তাহলে ওই অফিসে কথা বলে নিতে হবে, বুঝতে পেরেছেন? স্যার আপনি তাহলে কোথায় বসে ক্লাস করান? আমি ঢাকাতে বসে, আমার বাসায় বসে। ও, আপনারা কি পাওয়ার পয়েন্টে ক্লাস করছি? স্যার ফার্স্ট সেমিস্টারে জি কয়টা আপনারা সাবজেক্ট থাকবে?